আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের যে মানচিত্র আমরা দেখতে পাই ১৯৪৭ সালে দেশ বিভক্তির পরে যে মানচিত্রের অধিকার বাংলাদেশের মানুষ পায়, এইটা আসলে কতটুকু যৌক্তিক, এর মধ্যে কতটুকু সত্যতা লুকিয়ে আছে, এটা কিন্তু অনেক বড় একটা ডিবেটের ব্যাপার এবং শুরু থেকেই এটা নিয়ে কিন্তু ডিবেট চলে আসতেছে। অনেকেই বলে যে আজকের যে মানচিত্র আমরা দেখতে পাই সেটা আসলে আরও বেশি এক্সটেন্ড হওয়ার কথা ছিল, অনেক জায়গা বাংলাদেশের হওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত দেয়া হয়নি। এরকম ডিবেট কিন্তু চলতেছে এবং এইটা তখনই আপনার কাছে ক্লিয়ার হবে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, বেস্ট এক্সাম্পল, যদি আপনি কখনো সিলেটের জাফলংয়ে বেড়াতে যান, সিলেটের জাফলংয়ে বেড়াতে গেলে ওইখানে যে ট্যুরিস্ট স্পট আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে আমাদের সীমানা যে পর্যন্ত শেষ হয়ে গেছে সেইখান থেকেই ইন্ডিয়ার বিশাল বিশাল পাহাড়ের তাদের বর্ডারের মধ্যে পড়ছে। ওই যে বড় বড় ঝর্ণা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ওই পাহাড়ের যে সমস্ত ফ্যাসিলিটিস, এই সব কিছু কিন্তু ইন্ডিয়া পায় এবং ওই পাহাড়ের একদম শেষ সীমানা থেকে শুরু করেই বাংলাদেশের বর্ডার শুরু। নট অনলি সিলেট, এটা আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার এরিয়া ঘোরেন তাহলে আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। বর্ডার যখন ১৯৪৭ সালে ভাগ করে দেওয়া হয়, ওইটা ওইভাবেই তৈরি করে দেওয়া হয়। ওদের তো আসলে বুদ্ধিমান বেশি ছিল, বাংলাদেশে তো ওইরকম হয়তো মাথা মুরব্বী ছিল না বা ডিবেট করার ওরকম মানুষ ছিল না, যার কারণে এই ভাগগুলো করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল কোনো রুলস অনুযায়ী করা হয়েছে বলে আমার মনে হয় না। নয়তো কোইন্সিডেন্টলি এটা কিভাবে হতে পারে যে বাংলাদেশের সীমানা যেখানেই শেষ তারপর থেকেই সবচেয়ে দামি দামি ল্যান্ডগুলো ইন্ডিয়া তাদের বর্ডারের মধ্যে চলে যায়। এখন আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসিনি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, অনেকদিন আগে থেকেই ইন্ডিয়ার যে চিকেন নেক এই ব্যাপারটা আছে, ওই ২২ কিলোমিটারের যে চিকেন নেক, ওইটা যদি সামহাও কোনো মতে বাংলাদেশের মিলিটারি বা বাংলাদেশিরা ওইটাকে অকুপাই করতে পারে, তাহলে এই সাইডের যে 7 সিস্টার 7টা প্রদেশ আছে, এইটা বাংলাদেশের ল্যান্ডলাইনের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং এই ধরনের একটা দিবা স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখতেছে। এটা নিয়ে অনেক মিমস তৈরি হয়, তারপরে অনেক কথাবার্তা তৈরি হয়, এটা নিয়ে ভাবতেও ভালো লাগে, একটা দিবা স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু আদৌ ওই চিকেন নেকটা অকুপাই করে 7 সিস্টার বাংলাদেশের ভূমিতে অ্যাড করা পসিবল কিনা ইন ফিউচার, সেটা 100 বছর 200 বছর 1000 বছর পরেও হোক, এটা পসিবল কিনা, আমি বলবো এটা পসিবল। তবে এটা বাংলাদেশের পক্ষে পসিবল না, ডেফিনেটলি এটা বাংলাদেশের পক্ষে পসিবল না। কারণ আজকে আমরা যেই ডেভেলপ করছি সেটা 100 বছর পরে হয়তোবা আরও শক্তিশালী পর্যায়ে যাব, তখন হয়তোবা অকুপাই করার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু ততদিনে ইন্ডিয়াও, তারা তো বসে থাকবে না, তারা তো আমাদের থেকে এখনই অনেক ডেভেলপ কান্ট্রি, তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাদের মিলিটারি ফোর্স অনেক বেশি, এই সব কিছুকে কেন্দ্র করে তারাও তো বসে থাকবে না, তারাও তো ডেভেলপ করবে। সো এটা বাংলাদেশিদের পক্ষে ওই চিকেন নেকটা ক্যাপচার করে 7 সিস্টার অকুপাই করা মোটামুটি ইম্পসিবল। তাহলে এইখানে সেকেন্ড একটা অপশন আছে। সেকেন্ড অপশনটা বলার আগে আমি আপনাদের একটা জিনিস বলি, ইন্ডিয়ার আশেপাশে যতগুলো নেইবার কান্ট্রি আছে, কোনো কান্ট্রির সাথেই কিন্তু ইন্ডিয়ার কানেকশন ভালো না, চাই সেটা ইকোনমিক্যাল সাইডে বলতে পারেন, পলিটিক্যাল সাইডে বলতে পারেন, অথবা মৌখিক দৃষ্টিতেও যদি আপনি বলেন, কারোর সাথেই ইন্ডিয়ার সম্পর্ক ভালো না। এখন দোষটা কার? আসলে কি ইন্ডিয়ার দোষ, নাকি ওই নেইবার কান্ট্রি যারা আছে ইন্ডিয়ার আশেপাশে, তাদের দোষ অ্যাকচুয়ালি? এটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। ধরেন একটা ছেলে বিয়ে করলো, একটা মেয়েকে বিয়ে করলো এবং বনিবনা হইল না, তাদের ডিভোর্স হয়ে গেল। এখন ছেলেটাকে তো আবার বিয়ে করতে হবে, সে আরেকটা মেয়েকে বিয়ে করলো, ওই মেয়েটার সাথেও বনিবনা হইল না, ওই মেয়েটার সাথেও ডিভোর্স হয়ে গেল। এখন এই ছেলেটার যে নেইবার আছে, যে প্রতিবেশী যারা আছে, তারা কি মনে করবে? নর্মালি খুব একটা বেশি কিছু মনে করবে না, কারণ একজন পুরুষের 2টা বিয়ে হতেই পারে, ব্যাপার না, এটা সামহাও অ্যাক্সিডেন্ট হতেই পারে। আবার ওই ছেলেটা তো বিয়ে করবে, সেকেন্ড স্ত্রীকে ডিভোর্স করার পরে সে তৃতীয় বিয়ে করার পরে কিছুদিন পরে দেখা গেল আবার বনিবনা হইল না, তৃতীয় মেয়েটাকেও সে ডিভোর্স দিয়ে দিল, এরকম একটা পর্যায়ে চলে গেল। এখন ওই ছেলেটার আশেপাশে যে নেইবার আছে তারা কি মনে করবে? এইবার কিন্তু 100% প্রতিবেশী মনে করবে যে ওই ছেলেটার মধ্যেই প্রবলেম আছে। যদি মেয়েটার মধ্যে প্রবলেম থাকলো তাহলে 3টা মেয়েরই তো একই সাথে প্রবলেম থাকার কথা না। এইবার এই এক্সাম্পলটাকে আমি ইন্ডিয়ার সাথে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন মিলে যাচ্ছে। ইন্ডিয়া একা, তার আশেপাশে 6-7টা দেশ আছে নেইবার কান্ট্রি, কারোর সাথে সম্পর্ক ভালো না। হ্যাঁ, যদি একটা দেশের সাথে খুবই ভালো সম্পর্ক থাকতো তাহলে ঠিক আছে, ওকে, বাকি সবগুলো দেশের সাথে খারাপ। বাংলাদেশের সাথে তো আগেই খারাপ, এদিকে পাকিস্তান খুবই দাকুড়াল সম্পর্ক, কিন্তু কোনো দেশের সাথেই ভালো না, এইটা আপনাদের বুঝতে হবে। দ্যাট মিন্স ইন্ডিয়ার আসলে নেচারই ভালো না।
ইন্ডিয়া ভূখণ্ড ঠিক আছে, ভূখণ্ড আসলে অনেক দামি তাদের ভূখণ্ড, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধন সম্পদ কিন্তু লুকায়িত আছে ইন্ডিয়ার এই জমিনের মধ্যে। কিন্তু এই দেশে যারা বসবাস করে তাদের মেন্টালিটি একদম নিম্ন লেভেলের, একদম ন্যাস্টি লেভেলের। দ্যাটস ওয়াই আশেপাশে নেইবার কান্ট্রির সাথে ঠিকঠাক মতো কানেকশন করতে পারে না। এই যে যতগুলো নেইবার কান্ট্রি আছে এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর লেভেলের খারাপ সম্পর্ক হচ্ছে চায়না। আপনি বলতে পারেন পাকিস্তান, নো, পাকিস্তান না। ইন্ডিয়ার জন্য বরাবরই বড় ধরনের থ্রেট হচ্ছে চায়না, সব সময়ের জন্য। অ্যান্ড গত 4-5 বছর ধরে আমরা যে এই সিনারিওটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে চায়না আর্মির যে বর্ডার ফাইট চলে, এটা রেগুলার একটা নিউজ। আর সবচেয়ে এটা বেশি হয় কিন্তু লাদাখ, যেটা চিকেন নেকের আশেপাশে, মানে চিকেন নেকের ওই পাশে গেলেই লাদাখ, সিকিম, এই রাজ্যগুলো আছে। আমি যেটা বললাম যে বাংলাদেশের পক্ষে চিকেন নেকটা অকুপাই করে এই 7 সিস্টার ক্যাপচার করা ইম্পসিবল, কিন্তু যে পসিবিলিটি আছে এই 7 সিস্টারটা বাংলাদেশের হয়ে নিয়ে আসার জন্য, সেটা একমাত্র পসিবল চায়নার মাধ্যম দিয়ে, একমাত্র পসিবল চায়নার মাধ্যম দিয়ে। হ্যাঁ, এখানে 7 সিস্টার আছে, 7 সিস্টারের একটা অঙ্গরাজ্য যদি চায়নাকে দিয়ে দেওয়া হয়, মানে চিকেন নেকের ওই রাজ্যটা, ওইটার অর্ধেক বা ওইটা লেভেল করে, আপনি ম্যাপ দেখলে এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ওই জায়গাটুকু যদি চায়না নিয়ে নেয়, তারপরে এই সাইডে তো আসলে চায়নার আসার দরকার নাই, এমনিতেই তারা 3rd লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এত কিছু তাদের দরকার নাই। এদিক দিয়ে আসলে তাদের আসলে একটু অসুবিধা হয়, আর সুবিধা হয় বাংলাদেশের। এখন চায়না বাংলাদেশের সাপোর্ট ছাড়া চিকেন নেক কিন্তু অকুপাই করতে পারবে না, সুতরাং তারা এই 7 সিস্টারের দিকে আসবেও না। মানে আমি লজিক দিয়ে বোঝাচ্ছি, এইভাবে হওয়াটা পসিবল। এই একটাই অপশন আছে চিকেন নেক অকুপাই করা। এখন চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো। পুরো চাইনিজের যে ফ্যাসিলিটিস, তাদের যে বিজনেস আইডিয়া বা তাদের বিনিয়োগের যে ব্যবস্থা, এটা বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে ঢোকানো হচ্ছে বর্তমান সরকারের আন্ডারে। যদিও এটা আওয়ামী লীগ সরকারের যদি ওই সময় থাকতো, তাহলে এটা চিন্তা করাটা মোটামুটি ইম্পসিবল ছিল। কারণ আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন আওয়ামী লীগ মনে করতো এটা আসলে বাংলাদেশ না, এটাও একটা ইন্ডিয়ারই রাজ্য, কিন্তু আমরা কোনোভাবে সার্টিফিকেট নিয়ে এটাকে বাংলাদেশ হিসেবে ঘোষণা করতেছি, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ইউনিট সরকার আসার পরে তারা যেভাবে চায়নার দিকে আগাচ্ছে, তাদের বড় বড় কোম্পানি বাংলাদেশে আসতেছে ইনভেস্ট করার জন্য, এখন চায়নার পক্ষে এইটা, ওই চিকেন নেকটা অকুপাই করা খুবই খুবই পসিবল। এটা তাদের জন্য সহজ। ওই পাশ থেকে চায়না অ্যাটাক করবে, এখন এই পাশ থেকে বাংলাদেশ তো অ্যাটাক করতে পারবে না, বাংলাদেশ অ্যাটাক করলে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, ব্যাপারটা এইরকম অনেকটা। সেক্ষেত্রে করা যেতে পারে যে আমাদের লালমনিরহাট বা পঞ্চগড় এই এরিয়াতে আমরা একটা জয়েন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি ফর দ্য লং টাইম। বাংলাদেশ আর্মি বলেন বা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন আর্মির সাথে জয়েন্ট ট্রেনিং করে। এটা একটা লিমিট থাকে, 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 বছর, এরকম একটা জয়েন্ট ট্রেনিং চলে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা জয়েন্ট ট্রেনিংয়ের একটা ব্যবস্থা নেই ইন বাংলাদেশ, বাংলাদেশের সাথে চাইনিজ আর্মিদের সাথে একটা জয়েন্ট ট্রেনিং হবে, এবং সেটা হবে পঞ্চগড়, নীলফামারী আর লালমনিরহাট ওই এরিয়াটাকে কেন্দ্র করে, এবং সেটাকে ডিপেন্ড করে আমাদের ওইখানে একটা এয়ারপোর্ট আছে, ওইখানে মিলিটারি ফার্ম বেস তৈরি করে তারপরে চাইনিজদের ডেকে তাদের সাথে যদি জয়েন্ট ট্রেনিং শুরু করা যায়, সেখানে বাংলাদেশের অস্ত্রশস্ত্র চলে যাবে, ওই দিক দিয়ে চাইনিজরা চলে আসবে জয়েন্ট ট্রেনিং করার জন্য। অ্যাকচুয়ালি যদি মোটিভ ওইরকম থাকে অকুপাই করার ক্ষেত্রে, তাহলে দেয়ার ইজ দ্য ওয়ান ওয়ে, চাইনিজদের মাধ্যম দিয়ে চিকেন নেক অকুপাই করা, এর বাইরে আর কোনো অপশন নাই। তবে এইটা আমার মনে হয় ইন ফিউচার পসিবল, যদি বাংলাদেশে ওইরকম কোনো মানে হাই লেভেলের বা হাই ডিমান্ডের যদি কোনো নেতা আসে, একদমই ভারত বিরোধী, ভারতের যেই উগ্রবাদী তাদের যেই উল্টাপাল্টা আচরণ, এটাকে প্রশ্রয় না দেওয়ার মতো যদি কোনো লিডার বাংলাদেশে ইন ফিউচার পায়, আর চাইনিজদের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক ঠিক থাকে, তাহলে এটা ইন ফিউচার, মানে রিসেন্টলি ফিউচারে এটা পসিবল না, বাট ইন ফিউচারে এটা আস্তে আস্তে পসিবল। অ্যান্ড ওই 22 কিলোমিটার যে ইন্ডিয়া সারা জীবন ধরে রাখতে পারবে, এটাও আসলে তাদের জন্য খুবই খুবই কঠিন হয়ে যাবে। কারণ প্রতি বছরই চাইনিজরা আস্তে আস্তে সিকিম ওই বর্ডারটা তারা কিন্তু ঠেলা দিয়ে আস্তে আস্তে আগাচ্ছে। এই যে চাইনিজদের সাথে ইন্ডিয়ান আর্মির যে গ্যাঞ্জাম চলে, বা তাদের যে বিএসএফের সাথে যে গ্যাঞ্জামটা চলে বর্ডারে, এটা কি নিয়ে অ্যাকচুয়ালি, মানে কোনো প্রোডাক্ট নিয়ে না, মানে তাদের কথা হলো যে তোমাদের যে বর্ডার লাইনটা তোমরা দিয়েছো এইটা ঠিক না, এটা আরও ওই দিকে যাবে, আমরা চাইনিজরা আরও সামনে পাবো। এই যে ঠেলাঠেলি, এইটাকে কেন্দ্র করেই কিন্তু গ্যাঞ্জাম চলে। তো এই ঠেলতে একসময় 22 কিলোমিটার হয়ে যাবে 15 কিলোমিটার, 15 কিলোমিটার হয়ে যাবে 10 কিলোমিটার, একসময় 5 কিলোমিটার, দেন
একবারে অ্যাটাক করে ওইটাকে ক্যাপচার করা পসিবল, তবে এটা বাংলাদেশের পক্ষে পসিবল না, চাইনিজকে হেল্প করার মাধ্যমে এটা পসিবল। সুতরাং যারা দিবাস্বপ্ন দেখতেছেন যে ওই 22 কিলোমিটার অকুপাই করে সেভেন সিস্টারটা বাংলাদেশে অ্যাড করে এই ভূখণ্ডর মালিক বাংলাদেশের মানচিত্র অনেক বড় হইতো, তারপরে অনেক বড় বড় পাহাড়, অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্যের একটা জিনিস বাংলাদেশের আন্ডারে চলে আসতো, এই ধরনের দিবাস্বপ্ন যারা দেখতেছেন, এটা আসলে বাংলাদেশের পক্ষে পসিবল না। দেয়ার ইজ ওয়ান ওয়ে, চায়নাকে হেল্প না করা পর্যন্ত, বা চায়না যদি এটাতে অ্যাগ্রি হয়, এইটা ছাড়া আর কোনো অপশন নাই। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর টোটালি ইটস মাই ওপিনিয়ন। আপনার যদি কোনো অপশন থাকে বা যদি কোনো মতামত জানাইতে ইচ্ছা করেন তাহলে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।